আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি জাগো ফুটবলে। সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ম্যাচ শেষে মেসি কি আসলেই নিষিদ্ধ জোনে ঢুকেছিলেন? লিগ কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিল। লেভান্তেকে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা। টটেনহ্যামকে বিধ্বস্ত করে মানসিক মুক্তি পেলেন আর্সেনাল কোচ। অস্ট্রেলিয়ায় আফিদাদের জন্য ফিজিওর খোঁজে বাফুফে। রিয়াল মাদ্রিদকে এমন হাজারটা পেনাল্টি দেয়া হয়েছে, দাবি বার্সেলোনা সভাপতির। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মৌসুমের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হার। লস অ্যাঞ্জেলেসের কাছে ৭৫,০০০ দর্শকের সামনে ৩-০ গোলের এই হার ইন্টার মায়ামির মনে ক্ষত এনে দেওয়ার মতোই। গতকাল এই হারের পর একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে, লিওনেল মেসি নাকি প্লেয়ারদের জন্য নিষিদ্ধ জোনে ঢুকে পড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তাতে দেখা যায় মেসি টানেল থেকে একটি কক্ষে জোরের ওপর প্রবেশের চেষ্টা করছেন। বাধা দিচ্ছেন তারই সতীর্থ লুইস সুয়ারেজ। উরুগুয়ান তারকা মেসিকে টেনে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু মেসি শেষ পর্যন্ত ভেতরে ঢুকেই যান। সুয়ারেজ পিছু নেন। গুঞ্জনে দাবি করা হয়েছিল মেসি ম্যাচ অফিসিয়ালদের লকার রুমে ঢুকে গিয়েছিলেন, যা প্লেয়ারদের জন্য নিষিদ্ধ জোন। কয়েক মিনিট পর সুয়ারেজ ও তাকে বের হতে দেখা যায়। ব্যাপারটি খতিয়ে দেখছে MLS কর্তৃপক্ষ। মেসি যেখানে ঢুকেছিলেন সেটি লকার রুম নয় বলে জানিয়েছে তারা। গার্ডিয়ানকে MLS এর এক মুখপাত্র বলেন, সেটি কোনো নিষিদ্ধ এলাকা নয়, যা সাধারণত সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করা থাকে। সেটি রেফারির লকার রুমও ছিল না। লিগ ঘটনাক্রমটি পর্যালোচনা করেছে এবং মেসি বা সংশ্লিষ্ট অন্য কারো বিরুদ্ধে লিগের কোনো নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পায়নি। পেশাদার রেফারি সংগঠনের যোগাযোগ বিভাগের পরিচালক ক্রিস রিভেটো মেসির নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাননি। ESPN-কে তিনি বলেন, ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর আমরা নিশ্চিত করেছি যে মেসি সেখানে প্রবেশ করেননি। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। কোচ বলেন, না, আমি কিছুই দেখিনি। সত্যি বলতে ম্যাচ শেষ হওয়ার পর আমি লকার রুমে চলে গিয়েছিলাম। রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ার সুযোগটি পূর্ণ মাত্রায় কাজে লাগালো বার্সেলোনা। রবিবার ক্যাম্প নুতে অবনমনের শঙ্কায় থাকা লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে পুনরায় লা লিগার টেবিলের শীর্ষস্থান দখল করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। গত সপ্তাহে জিরোনার কাছে ২-১ গোলে হেরে বার্সা দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল। তবে লেভান্তের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় তারা। ম্যাচের মাত্র ৪ মিনিটেই বার্সাকে লিড এনে দেন ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা মার্ক বার্নাল। এরিক গার্সিয়ার নিচু ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। ৩২ মিনিটে জোয়াও ক্যান্সেলোর নিখুঁত ক্রস থেকে আনমার্কড অবস্থায় বল জালে জড়ান ফ্রেঙ্কি ডে ইয়ং। বদলি হিসেবে নেমে ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন ফার্মিন লোপেস। বলটি পোস্টে লেগে জালে জড়ায়। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা এই জয়ের পর ২৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৬১। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ গত শনিবার ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। গত ৭২ ঘন্টার দুঃস্বপ্ন কাটিয়ে উত্তর লন্ডনের চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পারকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে শীর্ষের আর্সেনাল। এই বিধ্বংসী জয়ের পর গানার কোচ মিকেল আর্তেতা একে একটি মানসিক মুক্তি হিসেবে বর্ণনা করেছেন। এই জয়ের ফলে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে পুনঃপ্রতিষ্ঠা করল আর্সেনাল। ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন এবেরেচি এজে এবং ভিক্টর গিওকোরেস। গত বুধবার তলানির দল উলফসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ ড্র করে শিরোপার ভাগ্য ম্যান সিটির হাতে তুলে দিয়েছিল আর্সেনাল। সেই হতাশাজনক ড্রয়ের পর খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করা ছিল আর্তেতার জন্য বড় চ্যালেঞ্জ। ম্যাচ শেষে আর্তেতা তাও বলেন, আমি গত ৭২ ঘন্টা আমাদের খেলোয়াড়দের মানসিক অবস্থা দেখে অত্যন্ত গর্বিত। উলফস
উলভসের বিপক্ষে ড্রয়ে কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না। রাগান্বিত, লজ্জিত এবং বিমর্ষ অবস্থা থেকে নিজেদের টেনে তোলা সহজ ছিল না, কিন্তু আজ আমরা মাঠে যা করেছি তা অসাধারণ। 1978 সালের পর টটেনহামের মাঠে এটি আর্সেনালের সবচেয়ে বড় জয়। 1934-35 মৌসুমের পর এবারই প্রথম একই মৌসুমে টটেনহামকে দুবার 3 বা তার বেশি গোলের ব্যবধানে হারালো গানাররা। টটেনহামের অন্তর্বর্তীকালীন কোচ ইগর টিউডরের জন্য প্রিমিয়ার লিগে অভিষেকটা হলো অত্যন্ত লজ্জাজনক। টমাস ফ্রাঙ্কের বিদায়ের পর দায়িত্ব নেওয়া টুডর এখন দল নিয়ে রেলিগেশনের শঙ্কায় ভুগছেন। রেলিগেশন জোন থেকে মাত্র 4 পয়েন্ট উপরে রয়েছে স্পার্সরা। টিউডর ম্যাচের পর অকপটে স্বীকার করেন, আর্সেনাল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের সাথে আমাদের ব্যবধানটা আজ স্পষ্ট ছিল। আমাদের আত্মবিশ্বাসের অভাব প্রকট। এখন আমাদের আয়নায় নিজেদের মুখ দেখতে হবে এবং অভ্যাস পরিবর্তনের চেষ্টা করতে হবে। এএফসি উইমেন্স এশিয়ান কাপ শুরু হতে বাকি আর মাত্র 6 দিন। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। দল বর্তমানে আছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ঢাকা থেকে গত 19 ফেব্রুয়ারি রাতে দেশ ছাড়েন আফিদা খন্দকাররা। সেখানকার ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে আজ চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে পিটার বাটলারের দল। তবে দলের সঙ্গে যেতে পারেননি ফিজিওথেরাপিস্ট জাকিয়া রহমান, অর্থাৎ অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গী হতে পারেননি, যে কারণে এখন সিডনিতে আফিদাদের জন্য ফিজিও খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বাফুফে ভবনে 19 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন হয়। সেখানে বাংলাদেশ কোচ পিটার বাটলার ফিজিওর অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। তবে ফিজিও দলের সঙ্গে যেতে পারেননি এই খবরটি দিন দুয়েক পর প্রকাশ পেয়েছে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি বলেন, 18 ফেব্রুয়ারি ফিজিও অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশন হয় তিনি দলের সঙ্গে আসতে পারেননি। এখন অতি সত্বর ফিজিও খুঁজতে হচ্ছে বাফুফেকে। টিম ম্যানেজার বলেন, বাংলাদেশ থেকে ফিজিও আনতে ভিসার বিষয় রয়েছে। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। আবার অস্ট্রেলিয়াতেও খোঁজা হচ্ছে। যেটা দ্রুত সম্ভব সেটাই করা হবে দলের জন্য। সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে 27 ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথম ম্যাচে 3 মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই 6 মার্চ উত্তর কোরিয়া এবং 9 মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফিদা মনিকারা। লা লিগার 25তম রাউন্ডে ওসাসুনার ঘরের মাঠে হেরে বসে রিয়াল মাদ্রিদ। এরপর রোববার রাতে লেভান্তেকে হারিয়ে শীর্ষস্থান দখলে নেয় বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে 2-1 গোলে হারায় এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে 1 পয়েন্টের পার্থক্য রিয়ালের। ওই ম্যাচে হারাটা এখনো মেনে নিতে পারেনি লস ব্লাঙ্কোসরা। ম্যাচের 36 মিনিটে বিতর্কিত একটি পেনাল্টি হজম করে তারা সেখান থেকে এগিয়ে যায় ওসাসুনা। ভিএআর এর সিদ্ধান্ত নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। সেই বিতর্ক ঘিরে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। রোববার ক্যাম্প নোতে বার্সেলোনা লেভান্তে ম্যাচ দেখতে যান লাপোর্তা। স্টেডিয়ামে ঢোকার আগ মুহূর্তে কথা বলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। কথার এক পর্যায়ে উঠে আসে রিয়াল মাদ্রিদ ওসাসুনা ম্যাচের প্রসঙ্গ। ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে লাপোর্তা বলেন, আমি কোনো সমস্যা দেখি না। মাদ্রিদের অভিযোগ করার কোনো অধিকার নেই। বার্সা সভাপতি এটুকুতেই থেমে থাকেননি। এরপর তিনি বলেন যে লস ব্লাঙ্কোসের সঙ্গে ইতিহাস জুড়ে রেফারিদের পক্ষপাতী সিদ্ধান্তের একটা ধারা আছে। তিনি বলেন, মাদ্রিদকে এরকম হাজারটা পেনাল্টি দেয়া হয়েছে। ডাইভ দিয়ে সাজানো পেনাল্টি যখন ভাগ্যে জোটে না, তখন অন্তত তাদের অভিযোগ করা মানায় না। ম্যাচ চলাকালীন প্রথমে হলুদ কার্ড দেওয়া হয় ওসাসুনার আন্তে বুদিমিরকে। রিয়ালের পেনাল্টি এরিয়ায় পড়ে গিয়ে পা ধরে শুয়ে থাকায় রেফারির মনে হয়েছিল অভিনয় করছেন ওসাসুনার ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড। এরপর ভিএআর এ গেলে বদলে যায় সিদ্ধান্ত। বুদিমিরের হলুদ কার্ড তুলে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কর্তোয়াকে কার্ড দেওয়ার পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওই সিদ্ধান্তই মেনে নিতে পারেনি রিয়াল সমর্থকেরা। এবার বিতর্ক আরো উস্কে দিলেন বার্সেলোনা সভাপতি। লা লিগায় 25 ম্যাচে 20 জয় ও 1 ড্রয়ে বর্তমানে টেবিলের শীর্ষে বার্সেলোনা। তাদের পয়েন্ট 61। সমান ম্যাচে 60 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে লা লিগায় আগামী শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর রিয়ালের প্রতিপক্ষ 51 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ থাকা ভিয়ারিয়াল।
দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ম্যাচ শেষে মেসি কি আসলেই নিষিদ্ধ জোনে ঢুকেছিলেন? লিগ কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিল। লেভান্তেকে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা। টটেনহ্যামকে বিধ্বস্ত করে মানসিক মুক্তি পেলেন আর্সেনাল কোচ। অস্ট্রেলিয়ায় আফিদাদের জন্য ফিজিওর খোঁজে বাফুফে। রিয়াল মাদ্রিদকে এমন হাজারটা পেনাল্টি দেয়া হয়েছে, দাবি বার্সেলোনা সভাপতির। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।